কি আমার আদরের দেবরটা, কেমন দিলাম? আমার বোনের সাথে রুম ডেট করবে? নাও এবার নিচে পাচ্ছ। ভাবিও নিজম খুবই খুশি। খুবই ভালো দিয়েছো ভাবি, সত্যি তোমার আর তোমার বোনের প্রশংসা করতে হয়। তোমাকে বড় বোনের মতো ভাবতাম, আর তুমি এই কাজের সাথে ছিলে, তাই না? আরে মাস্টার মাইন্ড তো আমি, তোকে সত্যি ভাইয়ের মতো দেখতাম। তবে আমার বোনকে এই প্রস্তাব দেওয়া তোর সাহস হলো কিভাবে? আমি কি করেছি যে এটা আমার সাথে করলে? কেন রে, আমার বোনকে রুম ডেটের প্রস্তাব করছিস আর এখন কিচ্ছু বুঝতে পারছিস না? একদিন সত্যিটা জানতে পারবে ভাবি, তবে সেদিন আর এই অভিকে শত কথা বলেও মন গলাতে পারবে না। আচ্ছা, তা পরে দেখা যাবে, আগে নিজেকে তো দাঁড়াবার জায়গাটা কর। আবারও ভাবিও নিজম হাসতে লাগলো। সে চোখ দুটোকে হাতের তালুর অপর পাশটা দিয়ে মুছে নিয়ে সোজা রেল স্টেশনে চলে গেল। পকেটে ছিল মাত্র 1200 টাকা। সে ছেলেটা হচ্ছে অভি, এবার একাদশ শ্রেণীতে পড়ছে। বাবা এলাকার চেয়ারম্যান, তাহলে তো বুঝতেই পারছেন পারিবারিক অবস্থা কেমন। তারা 2 ভাই, মা বাবাকে নিয়ে একটা পরিবার। ভাইয়া কিছুদিন আগে বিয়ে করেছে, সে একটা বিজনেস দেখে। এবার একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া হোক। অভি আর তার কয়েকজন বন্ধু মিলে কলেজের সামনে মজা করছিল। তখন একটা সুন্দরী মেয়ে পাশ দিয়ে যাচ্ছিল, তখন সেই মুখ দিয়ে শীষ বাজিয়ে দিল। হঠাৎ একটা মেয়ে সে তার গালে একটা বসিয়ে দিল। আর একটা দাও না প্লিজ। এ কথা শুনে মেয়েটি আবারও বসিয়ে দিল। উফ, এবার এত জোরে, এত শক্তি কই পাও গো? আমার আম্মু তো এত জোরে দিতে পারে না। মেয়েটি রেগে অভির দিকে তাকিয়ে আছে আর বলল, আরেকটা দেব? এই আমার বউ হবে? তাহলে প্রতিদিন এমন সকাল বিকাল দিতে দিব। এবার মেয়েটি কোনো কথা না বলে এক গাল রাগ নিয়ে সোজা কলেজের ভেতরে চলে গেল। একটু পর তারাও ক্লাসে চলে গেল। গিয়ে দেখলো, হাই হাই, ওই মেয়েটাও আমাদের ক্লাসে। অভি একটু ভাব নিয়ে ক্লাসে ঢুকে তার পাশের একটা বেঞ্চে বসলো। একটু পর স্যার ক্লাসে এসে মেয়েটাকে পরিচয় করিয়ে দিল, আর ওর নাম নিঝুম। একটা ক্লাস শেষে সে মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, হাই, আমি অভি। তো আমি কি করব? ফ্রেন্ড। তোমার মতো লুচ্চা ছেলের সাথে কখনোই না। অভির একটু খারাপ লাগলো ওর কথাটা শুনে, আর ভাবলো একে এভাবে হবে না, অন্য পথ দেখতে হবে। পরের দিন কলেজের সবার সামনে হাঁটু গেড়ে নিঝুমকে বলল, নিঝুম, তোমাকে আমি প্রথম দেখাই মনে জায়গা করে ফেলেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এবারও সবার সামনে এমন অবস্থা দেখে মাথা নিচু করে ক্লাসে চলে গেল। আর অভি ভাবছে, দূর শালা, এইভাবেও হলো না। এবার ক্লাসে গিয়ে বসলো অভি, আর নিঝুমের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে। ও কেমন যেন বিরক্ত ফিল করছে, আর অভির 14 গোষ্ঠী উদ্ধার করে চলছে। এভাবে নিঝুমকে পটানোর জন্য অনেকভাবে চেষ্টা করলো অভি, কিন্তু ফলাফল শূন্যই মনে হচ্ছে। এই মেয়ে শপথ করে পৃথিবীতে এসেছে, কত সুন্দরী মেয়ের প্রপোজ যে পেল, একটাও তার পছন্দ হয়নি, তাই পাত্তাও দেয়নি। কিন্তু নিঝুমকে পছন্দ হলো, এখন সে নিজেই পাত্তা পাচ্ছে না। না, ওর পিছে আর পড়ে থাকা যাবে না, এখন আগের মতো হয়ে যায়, মানে সিঙ্গেলই ভালো। আজ অভির ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাবে। অবশ্য মেয়ে দেখা ভাইয়া আব্বু আম্মুর শেষ, আজ শুধু তাকে নিয়ে দেখিয়ে আনবে আর বিয়ের দিন তারিখ ঠিক করে আসবে। অভি চলে গেল নতুন ভাবিদের বাসায়। একটু পর মেয়েকে নিয়ে আসলো। তখন সে ভাইয়ার হবু বউকে দেখে তো পুরাই ক্রাশ। আম্মু, আমি তাকে ভাবি বলে মানব না। সবাই তো অভির কথা শুনে অবাক। হঠাৎ তার আম্মু বলে উঠলো, মানে? আম্মু, তার সাথে আমাকে বিয়ে দিয়ে দাও, আর ভাইয়াকে আরেকটা দেখিয়ে বিয়ে করিয়ে দাও। অভির কথা শুনে তো সবাই হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে। এবার তার মা বলে উঠলো, তোর কি মাথা খারাপ? না আম্মু, আমি তো ঠিকই বলছি। এবার তার আম্মু রেগে বলল, অবি, তুই কিন্তু বেশি করে ফেলেছিস, এখন এখান থেকে তুই যা বলছি। অভি আর কোনো কথা না বলে সোজা মন খারাপ করে ছাদে চলে গেল। ভাইয়ার হবু বউ বলে উঠলো, আন্টি থাক না, ও তো ছোট, কি বুঝে কি বলে ফেলেছে। আম্মা আপনারা কথা বলুন, আমি ওকে দেখছি। কিছুক্ষণ পর হবু ভাবি ছাদে এসে অভির গলায় হাত দেয় আর বলতে শুরু করলো, কি আমার কলিজার দেবরটা, মন খারাপ করে আছো যে? অভি পেছনে তাকিয়ে দেখলো তার হবু ভাবি। ভাবি তার কথা না শুনে আবার বলা শুরু করলো, কি হলো আমাকে বলবে না? আরে পাগল, তুমি তো এখনো ছোট, না হলে তোমাকেই আমি বিয়ে করতাম।
এ কথা শুনে তার মন খারাপ দূর হয়ে গেল আর ভাবির দিকে ফিরে তাকালো। সত্যি বলছো? তুমি কিন্তু অনেক কিউট। আচ্ছা, আমাকে ভাইয়ার মতো আদর করবে তো? ধুর, তোমাকে আরো বেশি আদর করব। তুমি তো আমার ভাইয়ার থেকে বেশি স্মার্ট, তাই তোমাকেই বেশি করব। অভি খুশি হয়ে ভাবিকে জড়িয়ে ধরলো। চলো এবার নিচে যাই। এবার ভাবি আর অভি নিচে চলে গেল। সবাই তো পুরো অবাক, বিশেষ করে তার আব্বু আম্মু, কারণ সে একবার রেগে গেলে সহজে কেউ তার অভিমান ভাঙাতে পারে না। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল, আগামী সপ্তাহে তাদের বিয়ে। এক সপ্তাহ পর বিয়ে বাড়ি গিয়ে অভি পুরাই এখানে এসে দেখলো নিঝুম। কি যে সুন্দর লাগছে তাকে দেখতে, একদম পরীর মতো। সেও বেহায়ের মতো চলে গেল, বলা শুরু করলো, এই যে মিস, এখানে কি করেন? আমার বোনের বিয়ে, আমি থাকবো না তো কে থাকবে? ও ভাবি, তোমার বোন? যাক, ভালোই হলো তাহলে, দুই বোন এক বাড়িতে থাকতে পারবে। সে এই ছেঁচড়া, দুই বোন একবারই মানে? বুঝলা না, তুমি তো আমার বেয়ান, তোমাকেও আমার করে নিব। ও তাহলে আপু তোর কথা বলছি? হ্যাঁ গো, ভাইয়ের শালি আমার বউ। তোরে আজ জুতা পেটা করতাম যদি আজ বিয়ে বাড়ি না হতো। কথা বলে নিঝুম চলে গেল। অভিও মন খারাপ করে দাঁড়িয়ে রইল। বিয়ের সকল কার্যক্রম শেষ, সে ভাবিকে নিয়ে বাড়ি চলে আসলো। এরপর আরো কয়েকদিন কেটে গেল। ভাবি তাকে খুবই ভালোবাসে, মনে হয় তার আপন ভাই। এখন একদিন সকালে ভাবির হাতে ছাড়া খায় না, পড়াশোনা না করলে শাসন করেন, এভাবেই দিন চলছিল। একদিন ভাবির বোন অভিজের বাসায় আসে। সে তো মহা খুশি, এখন ভাবি আর অভি অনেকটা ফ্রি হয়ে গেছে। সব কিছু ভাবির সাথে শেয়ার করে সে। কিছুক্ষণ পর সবাই খেতে বসলো। নিঝুম তার পাশে বসেছে। অভি ওর পায়ের উপর পা রাখলে ও কেমন যেন রেগে বিড়বিড় করছে। একটু পর খাওয়া শেষ হয়ে গেলে অভি ছাদে চলে গেল। পেছনে মনে হলো কারোর প্রবেশ। তখন তাকিয়ে দেখলো নিঝুম তার পেছনে। সে তো খুবই খুশি। আর তখনই নিঝুম বলতে লাগলো, আপনার সমস্যা কি বলুন তো? কই কিছু না তো। তাহলে খাবার টেবিলে ওই রকম করছিলেন কেন? তাতে কি হয়েছে? আপনি তো আমার বেয়ান, একটু মজা করতেই পারি, তাই না? দেখুন, আমার এরকম একদম ভালো লাগে না। আর কখনো এরকম করলে আমি কিন্তু আপনাদের বাসায় আর কখনো আসবো না। আচ্ছা, আর কখনো হবে না। এরপর চলে গেল। অভিও নিচে নেমে যায়। তখন ভাবি বলে উঠলো, ওফি ভাই আমার, বিকেলে নিঝুমকে নিয়ে একটু ঘুরে আসিস। ভাবি, আমার কাজ আছে। লক্ষ্মী ভাই আমার, একটু অন্তত আমার জন্য এটা কর। অভি আর কিছু না ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কপালে একটা চুমু খাও। কথাটা সবার সামনেই বলল। তখন ভাবি বলল, আচ্ছা এটা কি আবার বলা লাগে, পাগল? তারপর ভাবি তার কপালে একটা চুমু দিয়ে দিল। আসলে ভাবি তারা অনেক কেয়ার করে, তা সবাই জানে, তাই কেউ কিছু মনে করে না। বিকেলে নিঝুমকে নিয়ে ঘুরতে বের হলো অভি। তখন নিঝুম তার সাথে খুব ভালোভাবে কথা বলছে। সেও নিঝুমের টোল পড়া গালির দিকে তাকিয়ে আছে আর ওর প্রেমের গভীরতায় ডুবে যাচ্ছে। হঠাৎ একটু পর একটা ছেলে এসে নিঝুমের হাত ধরল। অভি এটা দেখে সহ্য করতে না পেরে ছেলেটির গালে বসিয়ে দিল। ওর মুখের এক কোণ কেটে রক্ত ঝরছে। নিঝুম বলতে লাগলো, ওই তুই ওকে মারলি কেন? ওকে মারলাম মানে? ওকে তোমার হাত ধরার সাহস কে দিল? ও আমার হাত ধরুক বা অন্য কিছুই ধরুক, তাতে তোর কি? অভি তো ওর কথা শুনে অবাক। দেখলো নিঝুম ছেলেটিকে উঠিয়ে ওকে বিদায় দিল। এরপর ও একটা রিক্সা নিয়ে কান্না করতে করতে চলে গেল। অভি তো ওর কাণ্ড দেখে অবাক, কিছুই বুঝলো না কি হলো। ও বাসায় ফিরলে কান্না করতে করতে রুমে চলে যায়। ভাবি ওকে দেখে পেছন দিকে ডাকলেও নিঝুম দাঁড়ায়নি। নিঝুম বলল, আপু আমাকে একটু নীরবে থাকতে দিবি প্লিজ? ভাবি আর ওকে কিছু বলল না। কিছুক্ষণ পর অভি বাসায় ফিরলে ভাবি জিজ্ঞেস করলো, ওফি নিঝুমের কি হয়েছে? এখানে বসো ভাবি, আমি তোমায় সব বুঝিয়ে বলছি। তারপর অভি ভাবিকে সব বুঝিয়ে বলল। আচ্ছা আমি দেখছি। তারপর অভির তার রুমে চলে গেল। ভাবি নিঝুমের রুমে চলে গেল। ভাবি নিঝুমের রুমে গিয়ে দেখলো নিঝুম কান্না করছে। তারপর ভাবি নিঝুমকে গিয়ে উঠিয়ে বলল, বোন আমাকে বল, তোর কি হয়েছে? নিঝুম কোনো কথা বলছে না। ভাবি আবার বলতে শুরু করলো, আমি না তোর বোন, আমাকে না সব কিছু তুই শেয়ার করিস? হঠাৎ নিঝুমের মাথায় একটা বুদ্ধি চাপলো। আবু আমাকে বেশি বিশ্বাস কর না অভিকে।
কি বলিস তুই? আমার কাছে থেকেই তো তুই বড় হয়েছিস। আমি তোকে কখনো অবিশ্বাস করেছি বল? আর অভির সাথে তুই কিছুদিন ধরেই আছি, ও তোকে কিছু বলেছে নাকি বল? জানো আপু, আজ অভি আমাকে ওর সাথে রুম ডেটের কথা বলেছে, তাই আমি কান্না করে বাসায় ফিরেছি। ভাবি ওর কথা শুনে তো পুরাই অবাক। ভাবি বলল, আজই আমি ওর ব্যবস্থা করব। দাঁড়া, ওর এত বড় সাহস যে আমার বোনের সাথে এরকম কথা বলে। না আপু, ওকে ভালো করে সাইজটা করব, যাতে আর কোনো মেয়েকে কিছু বলতে না পারে। তুই কি বলতে চাইছিস? তারপর নিঝুম ভাবিকে সব বুঝিয়ে বলল। ভাবি ওর কথায় রাজি হয়ে গেল। তারপর ভাবি অভির রুমে এসে বলল, অভি নিঝুম তোকে কিছু বলবে, তাই তোমাকে ওর রুমে যেতে বলেছে। অভিও সরল মনে চলে গেল। নিঝুম দরজাটা আটকিয়ে দিয়ে চিৎকার করতে শুরু করলো, হেল্প হেল্প। কিছুক্ষণ পর সবাই দরজার সামনে চলে আসলো। নিঝুম দরজা খুলে দিয়ে সোজা ভাবির কাছে চলে গেল আর কান্না করতে শুরু করলো আর বলা শুরু করলো, আপু, ও আমার সাথে খারাপ কিছু করতে চাইছিল। ছি অভি, তোমাকে আমি ভাইয়ের মতো ভাবছি, আর তুমি আমার বোনের সাথে এটা করতে পারলে? হঠাৎ ভাইয়া আর বাবা তাকে ইচ্ছে মতো মারতে লাগলো। ভাইয়া বলতে লাগলো, তোর কিভাবে সাহস হলো বাবা ভাইয়ের টাকা নিয়ে বাইরে গুন্ডামি আর মেয়েদের সাথে নষ্টামি করছো? নিজে তো কোনো কিছু করার ক্ষমতা নেই। যেই অভি কিছু বলতে যাবে তখনই, বের হয়ে যা আমার বাড়ি থেকে। তোর মতো ছেলেকে আমি নিজের ছেলে বলে মানি না। আজ থেকে আমার শুধু এক ছেলে। আম্মু, তুমিও কি আমায় বিশ্বাস করো না? আম্মু এবার তার গালে একটা বসিয়ে বলল, বের হ আমার বাসা থেকে, তোর মুখ দেখতে চাই না। অভির আর কিছুই বলার রইল না। সোজা বাড়ি থেকে বের হয়ে আসবে তখন ভাবি আর নিঝুম তার সাথে আসলো। তখন ভাবি তাকে ওই কথাগুলি বলা শুরু করে যা আপনারা শুরু থেকেই জানেন। বের হয়ে গেল তার ছোট্ট বাড়ি থেকে, যেখানেই তার বেড়ে ওঠা ছিল। পকেটে 1200 টাকা আর মোবাইলটা ছাড়া আর কিছুই নেয়নি সে। দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। যে ভাই তাকে ছাড়া কোথাও যেত না, সে আজ তাকে এভাবে মারলো। ছোট থেকে মাথার উপর থাকা বাবা নামক বট গাছটাও তার থেকে ছায়া সরিয়ে নিয়েছে। মা নামে স্নেহের চাদরও আজ তাকে থাপ্পড় মেরে তাড়িয়ে দিল। রেল স্টেশনে চলে আসলো অভি। একটা টিকিট কিনে অজানা গন্তব্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। সব স্মৃতিগুলো আজ দুমড়ে এসে হানা দিচ্ছে। ভাবি এটা কিভাবে তার সাথে করতে পারলো? যে ভাবিকে নিজের বোনের মতো ভাবতো, সে তার সাথে এটা করতে পারলো? আর সে তো কখনো নিজের সাথে এমন কিছু করেনি। কিন্তু এটা না, আর ভাবতে পারছে না। চোখ দুটো নিভে আসছে। এই সময় ট্রেনে হঠাৎ একটা মেয়ে তার পাশে বসলো। অভির চোখ বুঝে আছে, চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। হঠাৎ মেয়েটি তার দিকে তাকিয়ে বলল, এই যে শুনছেন? অভি চোখ খুলে তাকিয়ে দেখলো একটা মেয়ে। এবার মেয়েটি বলা শুরু করলো, আপনাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে যে, আপনি কি খুবই চিন্তিত? না, সমস্যা নেই। আপনাকে অনেক বিষণ্ণ দেখাচ্ছে, আবার কান্না করছেন যে? না, তখন ট্রেনে ওঠার সময় চোখে কি যেন একটা পড়ছে, তাই চোখটা খুবই জ্বালাতন করছে। আমি সিনথিয়া, আপনি? আমি নেহাল চৌধুরী, অভি। তার চোখ দিয়ে এখনো পানি পড়ছে অনবরত। তা দেখে সিনথিয়া বলতে লাগলো, আরে এখনো তো কান্না করে যাচ্ছেন, দেখি আমার দিকে তাকান তো। অভি এবার ওর দিকে চোখ তুলে তাকাতে সিনথিয়া ওর ওড়না দিয়ে তার চোখ দুটো মুছে দিল। কিছুই তো খুঁজে পেল না, তাই বলল, কই কিছুই তো নাই তোমার চোখে। দাঁড়াও, আমি তোমার চোখে গরম ভাব দেই, এতে ভালো লাগবে। এরপর সিনথিয়া চোখে গরম ভাব দিতে লাগলো। অভি ওর ব্যবহার দেখে তো পুরাই অবাক। একটা অচেনা ছেলের সাথে কেমন আচরণ করে যাচ্ছে। কিছুক্ষণ পর ও অভি সম্পর্কে নানান কথা জিজ্ঞেস করলো। সে ওর সব বলে দিল, কিন্তু তার জীবনের ঘটে যাওয়া এই ঝড়ের ব্যাপারে বলল না, কারণ এতে হয়তো তার সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি হতে পারে। সত্যি মেয়েটা অনেক নিঃস্ব। অল্প কিছু সময়ের মধ্যে একজন অপরিচিত মানুষকে আপন করে নিতে পারে। মনে হয় ও অভিকে কত আগে থেকে চেনে। দীর্ঘ জার্নির পর ট্রেন ঢাকায় এসে পৌঁছালো। অভি সত্যিই ভুলে গিয়েছিল যে আজ সে অনিশ্চিত জীবনের খোঁজে বেরিয়েছে। ট্রেন থেকে সিনথিয়াকে বিদায় দিয়ে চলে গেল বিষণ্ণ জীবনের উদ্দেশ্যে, যেখানে নেই দুমুঠো অন্ন দেওয়ার ভরসা, না আছে চোখ দুটো বুঝে শরীর এলিয়ে দেওয়ার স্থান। রেল স্টেশন থেকে বেরিয়ে গেল। ও আপনাদের তো বলতেই ভুলে গিয়েছিলাম, অভি যখন রেল স্টেশনে আসলো তখন তার মোবাইলটা 5000 টাকায় বিক্রি করে দিয়েছিল, যার মূল্য ছিল 20,000 টাকা। আর সিমটাও ভেঙে ফেললো। আর কারোর সাথে মোবাইলে কথা বলার দরকার নেই। এরপর
সে ছোট একটা বাসার খোঁজে বের হলো। বাসা খুঁজেই যাচ্ছে, কিন্তু এই শহরে কেউ ব্যাচেলরকে বাসা দিতে রাজি নয়। রাত হয়ে আসছে, কিন্তু এখনো রাতে থাকার মতো একটু জায়গা করতে পারলো না অভি। কোনো জায়গা না পেয়ে রাতে একটা হোটেলে ঢুকে কিছুটা খাবার খেয়ে নিল। বিলের কথা শুনে মনে হলো টাকা চাবিয়ে খেয়েছে। অল্প কিছু খাবার খেলো, তারই দাম হলো 560 টাকা। সত্যি এই শহরের ডাকাতের স্থান, সবাই যে যার স্থান থেকে ডাকাতি করে যাচ্ছে। ঘুমানোর কোনো স্থান না পেয়ে একটা গাড়ির গ্যারেজের সামনে ঘুমিয়ে পড়লো। খোলা স্থানের কোন রকম ছাতি নিচে চারদিকে নিঝুম অন্ধকার। পরিবারের কারোর কথা যে আর তার স্মৃতিতে হানা দিচ্ছে না, কারণ সেই স্মৃতিতে তার কোনো স্থান। আর পরের বেলা খাবার কি হবে তারই ঠিক নেই, তার আবার কিসের পরিবারের চিন্তা। রাতে আর কোনো চিন্তা না করে ঘুমোতে চেষ্টা করলো। ঘুমো যে তার সাথে বেমানি করে যাচ্ছে, কারণ যে ছেলের ফোমের বিছানা ছাড়া শরীর এড়াতে পারে না, তারা ইটের উপর ঘুমানো। সত্যি ভাগ্য যেন তার জীবনকে এক রাতে উল্টে পাল্টে দিয়েছে। তা অভি কখনো ভাবতেই পারেনি। কখন যে চোখটা লেগে গেল তা জানা নেই। সকালে কে যেন তাকে ডাকা শুরু করলো। অভি চোখ খুলে দেখলো বাবার বয়সের একটা লোক। এই ছেলে, তুমি এখানে শুয়ে আছো কেন? চাচা, আমি গ্রাম থেকে এখানে এসেছি, কিন্তু কেউ আমাকে বাসা ভাড়া দিচ্ছে না। তোমার বাড়ি কোথায়? চাচা, আমার কোনো বাড়ি নেই, আর পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। তুমি এখানে কি করো বাবা? অভির কথা শুনে লোকটা কিছুটা আবেগী হয়ে গেল। চাচা, কাল রাত ঢাকায় এসেছি, ভাবছি এখানে ছোট কোনো একটা কাজ করার চেষ্টা করব। চাচা, আপনার দোকানে কোনো কাজ আছে যা আমি করতে পারবো? আমার দোকানে কাজ তুমি করতে পারবে? দেখিয়ে দিলে পারবো চাচা। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে, সকালে নাস্তা করবে। না চাচা, আপনি যান, আমি পরে খেয়ে নিব। তুমি আমাকে এখন নিজের আপন চাচা ভাববে, আর কোনো কথা বলবে না। আমার সাথে চলো, নাস্তা করবে। অভি আর কোনো কথা না বলে তার সাথে চলে গেল। নাস্তা করে এসে এবার কাজ করা শুরু করে দিল। যখন সে কাজে কোনো ভুল করে তখনই চাচা তাকে সাহায্য করেন। কাজ করতে দুপুর হয়ে গেল। তারপর চাচা তাকে দুপুরের খাবার খেতে নিয়ে যান। খাবার খেয়ে আবার কাজ করতে লাগলো অভি। আর মনে মনে ভাবছে, সত্যি জীবন কি জিনিস আজ সে হাড়ে হাড়ে বুঝতে পারছে। যে ছেলে বাসায় পানির গ্লাসটা টেনে খায়নি, সে আজ গ্যারেজে গাড়ি মেরামতের কাজ করছে। বিকেল হয়ে এলো। আজকের মতো দোকান বন্ধ করে দিল সে। তারপর চাচা তাকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। চাচা, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? কেন আমার সাথে? আপনার সাথে মানে? আমি না তোর আপন চাচা? তাহলে এত কথা বলছিস কেন? আমাদের সাথে থাকবি তুই। অভি আর কোনো কথা বলল না, সোজা তার সাথে চলে গেল। গিয়ে একটা বাড়িতে উঠলো। বাড়িটা তাদের বাড়ি থেকে কিছুটা ছোট, কিন্তু চাচার ব্যবসা অনেক বড়। আর তাতে মনে হয় তিনিও অনেক বড় লোক, কারণ তার উপার্জনের পরিমাণ দেখে বুঝলো অভি। এরপর চাচা দরজা নক করলে একটা মেয়ে দরজা খুলে দিল। অভি তো মেয়েটিকে দেখে অনেকটা অবাক, কারণ এটা আর কেউ নয়, এটা ট্রেনে পরিচিত হওয়া সেই মেয়ে সিনথিয়া। সিনথিয়া অভিকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অভিও তেমনি। হঠাৎ চাচা বলে উঠলেন, কি রে সিনথিয়া, এভাবে দাঁড়িয়ে থাকবি না আমাদের ঢুকতে দিবি? এরপর সিনথিয়া পথ সরে দাঁড়ালো, আর চাচা সিনথিয়াকে বললেন, মা, এ হলো নেহাল, আর ওকে একটা রুমে দেখিয়ে দে। এখন তো সিনথিয়ার মাথার মধ্যে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর অভিরও কলিজায় পানি নেই, কারণ সিনথিয়া যদি চাচাকে সব বলে দেয়। আসলে ট্রেনে এসে সিনথিয়াকে বলেছে সে ঢাকায় এসেছে তার এক আঙ্কেলের বাসায়, কিন্তু সিনথিয়া যদি জানতে পারে সে ওর কাছে মিথ্যে বলেছে, তাহলে তো তার সব যাবে। এরপর সিনথিয়া তাকে রুম দেখিয়ে বলল, এটা আপনার রুম, আর আমি বাবার কাছে সব জেনে আপনার ব্যবস্থা করে নিচ্ছি। আপনি তখন আমায় সত্য বলেছেন না, মিথ্যা বলেছেন তা প্রমাণ হয়ে যাবে, আর ভুলেও পালানোর চেষ্টা করবেন। এখন ফ্রেশ হয়ে নেন। কথাগুলো বলে সিনথিয়া চলে গেল। অভি তো আবার চিন্তায় পড়ে গেল, তখন যদি সত্যিটা বলে দিত তাহলে আর এমন অবস্থা হতো না। এখন নিজের উপর ভীষণ জেদ হচ্ছে তার। তারপর সিনথিয়া চাচার কাছে গেল, আর সকাল থেকে এই পর্যন্ত ঘটে যাওয়ার সব কথা চাচা সিনথিয়াকে বলে দিলেন। কিছুক্ষণ পর চাচি অভির রুমে খাবারের জন্য ডাকতে আসলো। সেও তার পেছনে যেতে লাগলো। দেখলো সেখানে আগেই সিনথিয়া আর চাচা বসে আছে। সিনথিয়া অভি দিকে রাগের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। অভি ভাবছে আজ মনে হয় তার শেষ দিন। ভয়ে গিয়ে টেবিলে বসলো। এবার চাচি খাবার দিতে লাগলো। সে কেমন যেন একটু আনইজি অনুভব করছে। চাচি তা লক্ষ্য করে বললেন,
বাবা লজ্জা করো না, এটা তোমার বাসার মতোই মনে করবে। অভি চাচিকে মাথা নেড়েই উত্তর দিল। এরপর খাবার খেয়ে রুমে চলে আসলো। কিছুক্ষণ পর সিনথিয়া তার রুমে এসে তার গলা টিপে ধরে বলতে লাগলো, ওই তুই আমাকে ট্রেনে মিথ্যা বলেছিলি কেন? বল, সত্যি করে বল। অভি ওকে ছাড়িয়ে বলল, তুমি আমাকে সত্যি মেরে ফেলবে? তাহলে তখন আমাকে মিথ্যা বললি কেন? তোকে আজ বাড়ি থেকে বের করব। তুই যে একটা বাটপার তা আমি ভালো করেই বুঝেছি। না হলে তখন সত্যিটা আমাকে বলে দিতি, আজ তোকে পুলিশে দিব। আমি বাটপার, মিথ্যাবাদী, দর্শক। আর কিছু শুনবেন? এবার আমাকে আপনার বাবার কাছে বলে জেলে পাঠিয়ে দিন, তাহলে আমি আপনার উপর বড্ড কৃতজ্ঞ হব। প্লিজ আমাকে পুলিশে ধরিয়ে দিন, আমার জীবনটাই যেন জেলখানা হয়ে গেছে। এবার সিনথিয়া অভিকে বলল, কি হয়েছে আমাকে খুলে বলবে প্লিজ? আমি একজন ধর্ষক, আর এই অপরাধে বাবা মা বাড়ি থেকে বের করে দেন। আর আমি নিজের জীবনকে বাঁচানোর জন্য ঢাকায় এসেছি ঠাঁই নিতে, কিন্তু কেউ আমাকে সেই স্থান দেয়নি। আপনিও আমাকে তাদের মতো তাড়িয়ে দিন। তুমি সত্যিই ধর্ষক? ভাবি আর তার বোন আমাকে ধর্ষকের অভিযোগ দিলে বাবা মা তাদের কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আর জীবিকার তাগিদে এই শহরে আসছিলাম। এটাই ছিল সেদিন আপনার থেকে লুকানো ঘটনা। এরপর সিনথিয়া রুম থেকে চলে গেল আর অভি দরজা বন্ধ করে কান্না করতে লাগলো। কেন তার সাথে এমনটা হচ্ছে? সে কি এমন অপরাধ করেছিল যে তাকে এমন শাস্তি পেতে হচ্ছে, আর আজ এরকম অপমান সহ্য করতে হচ্ছে? কান্না করতে করতে ঘুমিয়ে গেল। পরের দিন চাচার সাথে নাস্তা করে দোকানে চলে গেল। আজকের মতো কাজ শেষ। যেই চাচা তাকে বাড়ি নিয়ে আসবে তখন সে বলল, চাচা, আপনি কিছু মনে না করলে আমি একটা ম্যাচে থাকতে চাই। ওখানে আমার একটু কেমন যেন লাগে। আচ্ছা বাবা, তোমার যেখানে ভালো লাগে সেখানেই থাকো। এরপর চাচা তাকে একটা ম্যাচ ঠিক করে দিলেন। তারপর তিনি বাসায় চলে গেলেন। সিনথিয়া চাচাকে বাসায় একা ফিরলে বলা শুরু করলো, বাবা, নেহাল কোথায়? ও আজ একটা ম্যাচ ঠিক করেছে, আজ থেকে সেখানেই থাকবে। সিনথিয়া এবার মন খারাপ করে তার রুমে চলে গেল আর কান্না করতে শুরু করলো। ও মনে মনে ভাবছে, হয়তো আমার জন্যই ও আজকে বাসায় আসেনি। এভাবে 1 মাস কেটে গেল। এখন চাচা অভির কাজে খুবই খুশি। একদিন চাচাকে বলল, চাচা, আমি লেখাপড়া করতে চাই, তাই আমার কিছু প্রয়োজনীয় জিনিস পুরনো কলেজ থেকে আনতে হবে। এখন চাচাও তার সাথে ঘটে যাওয়া সব জানে, তাই চাচাও সম্মতি দিল। অভি পরের দিন সকালে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। দীর্ঘ জার্নি শেষে পুরনো জায়গায় ফিরল। তারপর সেখান থেকে সোজা রিক্সা নিয়ে কলেজে চলে গেল। মুখে একটা মাস্ক লাগিয়ে কলেজে প্রবেশ করলো যাতে কেউ তাকে চিনতে না পারে। তারপর প্রিন্সিপাল থেকে সব কাগজ নিয়ে বের হবে, তখনই দেখলো নিঝুম তার সামনে দাঁড়িয়ে আছে। অভি মাথাটা ঘুরিয়ে ওর সামনে থেকে চলে আসলো। ও পেছন থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছিল অভিকে কিছু বলতে চায়। অভি কলেজ থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে সোজা আবার রেল স্টেশনে চলে গেল। একটা টিকিট কেটে আবার সেই ইটপাটকেলের শহরে ফিরে এলো। এসে চাচার সাথে দেখা করে ম্যাচে চলে গেল। পরের দিন কাছাকাছি একটা কলেজে ভর্তি হয়ে গেল। সেখান থেকে এসে দোকানে কাজ শুরু করে দিল। আর চাচার কাছেও এটা বলল যে সে সপ্তাহে 2 দিন ক্লাস করবে। চাচা তার ইচ্ছে মতো করতে বলেছিল, কিন্তু অভির বিবেকে তা বাধা দেয়, কারণ লোকটা তার জন্য অনেক করেছে যা হয়তো এই শহরে কেউ করে না। চাচা তাকে মাসে 8,000 টাকা দেন, তার মধ্যে 5,000 টাকা ম্যাচের খরচ আর বাকিটা দিয়ে অন্য কিছু করে। পরের দিন নতুন কলেজে গেল, কিন্তু কারোর সাথে কথা বলতে পারছে না, সবাই অভির দিকে তাকিয়ে আছে। তারপর ক্লাসে গিয়ে একটা বেঞ্চে বসলো। হঠাৎ দরজার দিকে চোখ পড়তে দেখলো সিনথিয়া একদল মেয়ে নিয়ে ক্লাসে প্রবেশ করছে। তখনই অভি তাড়াতাড়ি করে মাথা নিচু করে নিল। স্যার এসে পরিচয় করিয়ে দিল। সিনথিয়া তাকে দেখে ভ্রু কুঁচকে তাকালো আর মনে মনে একটা শয়তানি হাসি দিল। এরপর আরো 2টা ক্লাস শেষে টিফিনের সময় ক্যান্টিনে চলে গেল অভি। একটা রুটি আর কলা নিয়ে টেবিলে বসে পড়লো। তখনই দেখলো সিনথিয়া তার সামনে এসে বসে আছে, আর সে ওর দিকে কিছু খেয়াল করেনি। হঠাৎ সিনথিয়া বলে উঠলো, আমাকে টিফিন শেয়ার করবে না? আপনি শুধু রুটি খোলা খাবেন? না খেলে বলতাম নাকি? এরপর অভি আরো 2টো কলা রুটি নিয়ে আসলো আর সিনথিয়াকে উদ্দেশ্য করে, এই নিন, এবার খেয়ে নেন। অভি যেই খেয়ে ওখান থেকে আসতে যাবে তখনই ও বলতে লাগলো, ওই আমাকে ফেলে কোথায় যাচ্ছ? আজ তো নতুন, তাই কলেজটা একটু ঘুরে দেখি। দাঁড়াও, তোমার সাথে আমাকে নিয়ে যাও। এরপর সিনথিয়া তার সাথে রুটি কলা খেতে খেতে হাঁটতে শুরু করলো। আজকে কলেজে আসলে যে? না, আসলে চাচার কাছে বলেছি 2 দিন সপ্তাহে ক্লাস করব, তার জন্য এই 2 দিন ছুটি কাটাবো।
আর বাকি দিনগুলোতে কাজ করব। তুমি আমাদের বাসা থেকে চলে আসলে কেন? এমনি একটা অপরিচিত লোক আপনাদের বাসায় থাকলে কেমন দেখায় না, সবাই এতে আপনাদের নিয়ে বাজে মন্তব্য করতে পারে, তাই মেসে চলে আসলাম। তুমি না অনেক বেশি বুঝো। আমি আবার কি করলাম? থাক, কিছু না, আমরা বন্ধু হতে পারি। আমার সাথে আপনি বন্ধু হবেন? আমি তো একটা বাটপার, আর এই বাটপারের সাথে বন্ধুত্ব করলে আপনার ক্ষতি হতে পারে। সিন্ধিয়া এবার মাথাটা নিচু করে ফেলল আর বলতে লাগলো, নেহাল সরি, আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আরে কি বলছেন? আপনার জায়গায় অন্য কেউ হলে ঠিক এই কথাই বলতো। সরি তো, আর কখনো বলবো না। আচ্ছা, বন্ধুত্ব হওয়াই যায়। কাল আসবে না? শনিবার আর রবিবার কলেজ করব। আমি বাবাকে বলে আরো একদিন বাড়িয়ে দেই। না, তার দরকার নেই। চাচা আমাকে মাস শেষে টাকা দেন, তারপর লেখাপড়া করার জন্য সপ্তাহে 2 দিন ছুটিও দেন। আচ্ছা, তুমি যা ভালো মনে করো। তারপর বাকি ক্লাস শেষে কলেজ গেটে গিয়ে দেখলো সিন্ধিয়া রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। যেই অভি সিন্ধিয়াকে দেখলো তখনই ডাকা শুরু করলো, নেহাল এদিকে এসো। কিছু বলবে? রিক্সায় ওঠো। আরে না, আমি যেতে পারবো। আর তোমার বাসা তো ওদিকে, আমি তোমার সাথে যাব কেন? বাবার সাথে দেখা করে যাবে, তুমি ওঠো। সে আর কিছু না বলে ওর সাথে উঠে বসলো। সিন্ধিয়া দেখলো অভি কিছুটা দূরে সরে গেছে। তখন সিন্ধিয়া বলতে লাগলো, আরে পড়ে যাবে তো, এতটা চেপে আছো কেন? ঠিক আছে, আমার সমস্যা নেই। এবার সিন্ধিয়া তাকে এক টান দিয়ে ওর হাত থেকে রশির মতো আটকে ধরলো। যেই অভি ওর দিকে তাকাবে তখনই তার মুখে আগুন দিয়ে বলল, একদম চুপ, তোমার একটা কথাও শুনতে চাই না। অভি আর কোনো কথা বলতে পারলো না। ও অভির কাঁধে শুয়ে পড়লো। সে শুধু সিন্ধিয়ার কাণ্ড দিকে যাচ্ছে। কিছুক্ষণ পর দোকানের সামনে চলে গেল। তখন অভি বলল, এখন তো আমাকে ছাড়াও নয়তো তোমার বাবা আমাকে এই শহর ছাড়া করবে। এরপর সিন্ধিয়া একটা মুচকি হাসি দিয়ে ছেড়ে দিয়ে বলল, এত ভয় পেলে বাবাকে আমাদের কথা বলবে কিভাবে? আমাদের কথা মানে? কিছু না, রিক্সা থেকে নামো। সিন্ধিয়া আর অভি রিক্সা থেকে দোকানে চলে গেল। চাচা তাদের দেখে বললেন, কি রে তোরা একসাথে? বাবা, আমরা একই কলেজে এক ক্লাসে পড়ি। ও তাহলে তো ভালো। আর তুই আজ আমার দোকানে? কখনো তো আসতি না। কেন আসতে পারি না? আমি কি তা বলেছি? আমার মেয়ে আসবে, নয়তো কে আসবে? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। পাগলি একটা। চাচা, আমি তাহলে যাই। বাবা, আমি নেহালের ম্যাচটা ওর সাথে ঘুরে আসি। ওর সাথে যাবি? আচ্ছা যা। অভি সিন্ধিয়ার কাণ্ড দেখে অবাক হচ্ছে। ও আবার তার সাথে যেতে চাচ্ছে। এই মেয়ের আবার কি হলো কে জানে। হঠাৎ সিন্ধিয়া বলে উঠলো, কি হলো, চল। এরপর আর কিছু না পেরে ওকে নিয়ে ম্যাচে চলে গেল অভি। সিন্ধিয়া অভির ছোট রুমে তার সাথে আসলো। অভি রুম দেখে সিন্ধিয়া বলতে লাগলো, আচ্ছা এখানে কে থাকে? কেন মানুষ থাকে? আমার তো মনে হয় এটা কোনো পশুর গোয়াল ঘর। কি আমি পশু? তা নয় তো কি শুনি। অভি আর কিছু বলল না। ওকে দেখলে পুরো ছেলেদের মতো মনে হয়। এরপরও অভিকে রুম থেকে বাইর করে দিয়ে বলল, এখানে দাঁড়িয়ে থাক, আমি না বের হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর সিন্ধিয়া রুম থেকে বের হয়ে এসে অভিকে ভেতরে যেতে বলল। সে রুমে গিয়ে তো পুরাই অবাক। 15 মিনিটে তার রুমের চেহারা পরিবর্তন করে দিয়েছে। সিন্ধিয়া এবার বলল, আর কখনো যদি আগের মতো গোহাল ঘর করে রাখো তাহলে তোমার খবর আছে। চলো আমাকে এগিয়ে দিয়ে আসো। আচ্ছা তোমার নাম্বারটা দাও। মোবাইল নেই। ও আচ্ছা, চলো এগিয়ে দিয়ে আসো। এরপর সিন্ধিয়াকে রিকশায় তুলে দিল অভি। ও চলে গেল আর সে মেসে চলে আসলো। পরের দিন কলেজে টিফিন টাইমে যেই সে খাবার কিনতে যাবে তখনই সিন্ধিয়া তার হাত ধরে একটা টেবিলে নিয়ে আসলো। এভাবে আনলে কেন? আমি টিফিন খাবো তো। কথা না বলে চুপচাপ বসো। এরপর সিন্ধিয়া একটা বক্স খুলে অভির সামনে দিয়ে, যতটা পারো খেয়ে নাও। সে দেখলো সিন্ধিয়া বিরিয়ানি রান্না করে এনেছে। অভি যখনই কিছু বলতে যাবে তখনই ও বলল, এই এত কথা বলো কেন, যা বলছি তাই করো। অভি এবার খেতে শুরু করলো আর সিন্ধিয়া তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কিছু মেয়ে এসে বলা শুরু করলো, আহারে দুলাভাইকে খাইয়ে দে না, তার নিজ হাতে খেতে কষ্ট হয় না বুঝি? ওদের কথা শুনে অভির গলায় খাবার আটকে গেল। তখন সিন্ধিয়া তাড়াতাড়ি তাকে পানি দিয়ে ওর বসার চেয়ারটা যেই তুলতে যাবে তার মধ্যে সবগুলো মেয়ে উধাও। সিন্ধিয়া বকতে লাগলো, শাকচুন্নি পেতনি গুলো, দেখিস তোদের একটারও বিয়ে হবে না। এবার অভি বলল, আমার খাওয়া শেষ, আমি ক্লাসে যাই।
সিনথিয়া আঁখি দুটি লাল করে বলতে লাগলো, তুই এখান থেকে যদি উঠিস তাহলে তোর ঠ্যাং ভাঙবো। আমি কি করব? আমি এখন খাবো, আর তুই আমার মুখের দিকে তাকিয়ে থাকবি। অভিও শিশুর মতো বসে রইলো আর তার বক্সে রাখা বাকি খাবারগুলো খেতে লাগলো। অভি ওর কাজ দেখে দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। মনে মনে ভাবছে, পাগল নাকি রে বাবা, আমার ঝুটা খাবারগুলো এইভাবে খেয়ে নিচ্ছে। খাবার শেষে একটা টিস্যু দিয়ে ও তার হাত আর অভির হাত মুছে দিল, আর একটা বাটন মোবাইল অভির দিকে এগিয়ে দিয়ে বলল, এই সিমে শুধু আমার নাম্বার আছে, আমি যদি কখনো অন্য কারো নাম্বার পাই তাহলে তোর খবর আছে। তারপর ওর থেকে মোবাইলটা নিয়ে ক্লাসে চলে গেল অভি। ক্লাস শেষে ম্যাচে চলে গেল, আর এভাবেই তার জীবনের দিনগুলো কাটতে লাগলো। সিনথিয়া তাকে এখন অনেক কেয়ার করে। ওর বাবাকে বলে অভিকে ওদের বাসায় আবার ফিরিয়ে নিয়েছে। অভিকে সকল কাজে সাহায্য করে। ও যে অভিকে অনেক ভালোবাসে তা অভি ভালোভাবেই বুঝতে পারে। অনেকবার পরোক্ষভাবেও অভিকে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু সে তাতে গুরুত্ব দেয়নি, না বোঝার অভিনয় করেছে। আসলে অভি যে ওকে ভালোবাসে না তেমনটাও নয়। ওকে ছেড়ে অভির চলাফেরা করতেও কষ্ট হয়, কিন্তু ওকে পাত্তা না দেওয়ার কারণ অভি ওর বাবার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারবে না। তিনি অভিকে অচেনা শহরটাকে চেনাতে সাহায্য করেছেন। নিজের ভালোবাসা তার সাহায্যের কাছে কিছুই না, কারণ আজ সে এই প্রবাদ বিশ্বাস করে যে পেটে ভাত না থাকলে ভালোবাসা বেড়ার নিচ দিয়ে পালায়। এভাবে 5টা বছর চলে গেল। এখন অনার্সের শেষ বর্ষে পড়ে অভি। একদিন কলেজ থেকে আসার সময় সিনথিয়া তাকে বলল, নেহাল, আমার সাথে আসো, আমার কিছু কথা আছে। বলো, কি বলবে? দেখো নেহাল, তোমাকে এই 5 বছরে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝার চেষ্টা করনি। তাই আমি সরাসরি আজ শেষবারের মতো তোমায় বলছি, আমি তোমায় ভালোবাসি নেহাল। এটা হয় না সিনথিয়া। কেন হয় না? আমি কি দেখতে সুন্দর না, না তোমার যোগ্য নই? দেখো সিনথিয়া, তুমি দেখতে অনেক সুন্দর, তোমাকে যেই ছেলে দেখবে সেই পছন্দ করবে। আর যোগ্যতার কথা বলছো? আরে আমার তো নিজেরই থাকার জায়গা নেই, আর যোগ্যতার তো সেখানে প্রশ্নই ওঠে না। আর তোমার বাবার সাথে আমি এটা করতে পারবো না। আমি এত কিছু বুঝি না, তুমি আমায় ভালোবাসবে কিনা তা বলো। সম্ভব না সিনথিয়া, আমাকে ক্ষমা করে দাও। সিনথিয়া সেখান থেকে কান্না করতে করতে চলে গেল। অভিও মন টন খারাপ করে আছে। অভি যে সত্যি সিনথিয়াকে অনেক ভালোবাসে, কিন্তু তার বাবার সাথে এটা অভি কিভাবে করতে পারবে? প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে না বলতে চাইনি। অভি কিছুক্ষণ পরে সিনথিয়াদের বাসায় চলে গেল। রাতে খাবার খাওয়ার সময় টেবিলে সিনথিয়াকে দেখতে পেল না। চাচিকে জিজ্ঞেস করলে বলতে লাগলো আজ নাকি সিনথিয়া রাতে খাবে না। সেও কিছুটা খেয়ে রুমে চলে আসলো, আর সিনথিয়ার কথা ভাবছে। এটা তার জন্য আজ রাতে খেলো না, হয়তো তার প্রতি খুবই রাগ আর অভিমান করে আছে। থাক, 1 দিন বা 2 দিন এরকমটা করে একদিন সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে নাস্তা করতে গেলে দেখলো সিনথিয়ার চোখ লাল হয়ে আছে। মনে হচ্ছে রাতে একটুও ঘুমায়নি, সারা রাত কান্না করে যাচ্ছিল। সকালে নাস্তা করে সিনথিয়া চলে গেল কলেজে, আর অভি চলে গেল দোকানে। এভাবে আরো 4-5টা দিন কেটে গেল। এখন সিনথিয়াকে খুবই হাসি খুশি দেখাচ্ছে। আজ অভি কলেজে যাবে, তাই ব্রেকফাস্ট করে সিনথিয়ার জন্য অপেক্ষা করলো। কিন্তু হুট করে সিনথিয়া তাকে না নিয়ে একটা রিক্সা নিয়ে কলেজে চলে গেল। আর অভি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল আর ভাবছে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল সে। চোখ দিয়ে অনেকদিন পর 1 ফোঁটা পানি পড়লো। তখন ভাবতে লাগলো, আরে সে কেন কান্না করছে? সে তো আর সিনথিয়ার কেউ না। পরে অভিও একা একা কলেজে চলে গেল। কলেজে গিয়ে দেখলো সিনথিয়া কয়েকটা ছেলের সাথে হেসে কথা বলছে। অভিকে দেখে আরো জোরে জোরে হাসতে লাগলো, মনে হচ্ছে সে কোনো হাসার পাত্র। পরে সোজা ক্লাসে চলে গেল অভি। সেখানে গিয়ে অন্যদের নোট করা খাতাগুলো একটু দেখতে লাগলো, কারণ কিছুদিন পর ফাইনাল পরীক্ষা। যেভাবে হোক ভালো ফলাফল করতেই হবে, তার নিজেকে যোগ্য করে তুলতেই হবে। কিছুক্ষণ পর ক্লাসে সবাই চলে আসলো। একে একে ক্লাস শেষ করে টিফিন টাইম চলে আসলো। অভি ক্যান্টিনে প্রবেশ করে দেখলো সিনথিয়া একটা ছেলের হাত ধরে বসে আছে আর খাবার খাচ্ছে। অভি আর ওইদিকে দোয়াক্কা না করে সামান্য কিছু খাবার খেয়ে ক্লাসে চলে গেল। একটু পর দেখলো সিনথিয়া আর ওই ছেলেটি একসাথে ক্লাসে আসছে। দেখে মনে হচ্ছে খুবই ভালো আছে। অভি যদিও ভাবছে ও যার সাথে খুশি যা ইচ্ছা তাই করুক, তাতে তার কি। আসলে তারও যে বুকটা পুড়ে যাচ্ছে, তো অভি বলে বোঝাতে পারছে না। হয়তো এটাকে বলে ভালোবাসা অসহায়। এরপর বাকি ক্লাস করে বাড়িতে চলে গেল অভি। যাওয়ার সময়ও দেখলো সিনথিয়া ওই ছেলেটার হাত ধরে রিক্সায় উঠে হাসতে হাসতে যাচ্ছে। অভি
অভি হাঁটা শুরু করলো বাসার উদ্দেশ্যে। পরের দিন আবারও কলেজে গেল। আজও সিনথিয়া কয়েকটা ছেলের সাথে কথা বলছে। কিছুক্ষণ পরপর দেখলো সিনথিয়া ছেলেদের গায়ে গায়ে পড়ছে। এটা দেখে তার চরম মাত্রায় জিদ উঠে গেল। তাই সোজা বাসায় চলে গেল। বাসা থেকে চাচার দোকানে চলে গেল। সেখানে গিয়ে কাজ শুরু করলো আর সিনথিয়ার কথা ভাবছে। আমি হয়তো ওকে না বলে দিয়েছি, তাই বলে ও আমার সামনে অন্য ছেলেদের সাথে এমন করবে। আমি আর এরকম সহ্য করতে পারবো না। তাই চাচাকে কোনোভাবে বুঝিয়ে তার বাসা থেকে বেরিয়ে আসার একটা ব্যবস্থা করতে হবে। সিনথিয়ার অবহেলা যে আর সহ্য করতে পারছি না। অভি তাই চাচাকে বলল, চাচা, আমি কিছুদিনের জন্য মেসে থাকতে চাই, তারপর আবার আপনার বাসায় যাব। আচ্ছা বাবা, তোমার যা খুশি। এরপর অভি সিনথিয়ার বাসায় ফেরার আগেই সবকিছু নিয়েই চাচিকে বলে ম্যাসে গিয়ে উঠল। এখন অভি আর কলেজে যায় না, দোকানে কাজ করে আর লেখাপড়ার সময় দেয়। এভাবে 1 মাস চলে গেল। কিছুদিনের মধ্যে তাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে, তাই চাচার কাছে কয়েকদিনের ছুটি নিয়েছে। এখন শুধু লেখাপড়া চালিয়ে যাচ্ছে, কারো কথা মনে আনার চেষ্টা করে না। অভি অতটা ভেঙে পড়া ছেলে নয় যে তাকে অবহেলা করলে সে নিজের লক্ষ্য থেকে সরে যাবে। এখন তার একটাই লক্ষ্য, পরীক্ষায় যেভাবেই হোক ভালো একটা ফলাফল করতে হবে। বলতে বলতে পরীক্ষা শুরু হয়ে গেল। আজকের পরীক্ষাটাই শেষ। পরীক্ষা শেষে কলেজের বাইরে আসবে, তখনই একটা মেয়ে নেহাল বলে ডাকলো। অভি পেছনে তাকিয়ে দেখলো রিমা। রিমা বলতে শুরু করলো, পরীক্ষা কেমন হলো নেহাল? আলহামদুলিল্লাহ ভালো, তোমার? আমারও ভালো হয়েছে। আচ্ছা চলো, আজ আমার সাথে যাবে। সমস্যা নেই, আমি একা যেতে পারবো। আমি তো তোমার ক্লাসমেট, তাতে সমস্যা আছে কি কোনো? না, এমনিতেই। আর কোনো কথা নেই, চলো আমার সাথে। এরপর রিমা একটা রিক্সা ডেকে তাকে নিয়ে রিক্সায় উঠলো। রিক্সাও চলতে শুরু করলো। রিমা তার সাথে খুব হাসি খুশি ভাবে কথা বলছে। হঠাৎ তাদের সামনে দিয়ে সিনথিয়া একটা রিক্সা দিয়ে যাচ্ছিল। তখন অভি আর রিমাকে এক রিক্সায় দেখে কিছুটা বিস্মিত হলো সিনথিয়া। সে অভির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। পারলে এখনই গাড়ি থেকে নেমে তাদের গিলে খায়। এটা অবশ্য রিমা লক্ষ্য করেনি। অভি চাচার দোকানে চলে গেল। গিয়ে দেখলো সিনথিয়া আগেই দোকানে বসে আছে। এবার সিনথিয়া উদ্দেশ্য ভরে বলল, নেহাল, আমাকে একটু এগিয়ে দিয়ে আসো প্লিজ। অভি আর কিছু না বলে ওর সাথে যেতে লাগলো। ও বাড়ির দিকে না গিয়ে অন্য পথে হাঁটা শুরু করলো। তাই অভি বলতে লাগলো, আপনি ওদিকে কই যাচ্ছেন? বেশি কথা না বলে আমার সাথে এসো তো। অভিও চুপ করে আছে। এবার সিনথিয়া একটা রিক্সা দেখে তাকে নিয়ে উঠতে বলল। আমি রিক্সায় উঠবো কেন? এত কথা বলো কেন? উঠতে বলছি উঠো। অভি আর কোনো কথা না বলে ওর পাশে উঠে বসলো। কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ পর রিক্সা একটা পার্কে এনে থামলো। সিনথিয়া অভিকে ভেতরে নিয়ে একটা নির্জন জায়গায় গেল। এবার হঠাৎ ওর তার গলার টিপ দিয়ে বলতে লাগলো, কিরে, অন্য মেয়ের সাথে ঘুরতে ভালো লাগে না? অন্যদের গায়ের সাথে লেগে বসতে অনেক মজা লাগে না? ওই, তুই আমার বান্ধবীর সাথে এক রিক্সায় গেলি কেন? আমাকে তোর ভালো লাগে না যে ওই ডাইনির সাথে যেতে হলো? এবার গলা থেকে হাত সরিয়ে বলল, সব প্রশ্নের উত্তর দিবি, নয়তো তোকে আজ এখানেই 12টা বাজাবো। রিমা আমাকে জোর করে নিয়ে তখন রিক্সায় উঠেছিল, তাতে আমি কি করব? তুই কি করবে মানে? ও বললেই তোর উঠতে হবে নাকি? তাতে কি হয়েছে? ও আমাকে বলতেই পারে ওর সাথে যেতে, যেমনটা আপনি নিয়ে যেতেন। রিমা আর আমি কি এক নাকি? কেন? আপনাকে আমি যেমন চোখে দেখি, রিমাকেও তো সেই চোখে দেখি। কি? তুই রিমাকে আমার চোখে দেখিস? ওই, তোর কয়টা লাগে রে? একটাতে হয় না? একটাতে হয় না মানে? কেন তুই বুঝিস না? তুই আমার কতটা কাছের। হাসালেন আমাকে। আমি আপনার কাছের কেউ? ভালো একটা জোক শুনালেন আপনি। মানে তুই কি বলতে চাইছিস? যে মেয়ে একটা ছেলের হাত ধরে ক্যান্টিনে খাবার খায়, এক রিক্সায় দুজন হাত ধরে যায়, আবার নানান ছেলের সাথে শরীর লাগায়, সে আবার আমার কাছের কেউ? দেখ, ওগুলো আমি যা করেছি তা তোমাকে জ্বালানোর জন্য। তুমি জানো তুমি আমাকে না করার পর আমি কতটা কষ্ট পেয়েছি। আর আমি এটাও জানি যে তুমি আমার জন্য বাসা থেকে আবারও চলে এসেছো। সত্যি তোমাকে অনেক ভালোবাসি নেহাল। এইসব করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য। দেখুন, আমি আবারও এক কথা বলছি, আপনার বাবা আমাদের সম্পর্ক কোনো দিনও মেনে নিবে না। আর একজন মেয়ে, আপনার একটা ভবিষ্যৎ আছে। আমার এই অনিশ্চিত জীবনে আপনাকে জড়াতে চাই না। আপনি কেন বুঝেন না? প্লিজ, আমি প্রয়োজনে তোমার জন্য আমি সারা জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব। তারপরেও তুমি আমাকে একটু ভালোবাসা দাও।
অভি কি করবে কিছুই বুঝতে পারছে না। ওকে কি বলে আশা দিয়ে রাখবে? এই মাত্র পরীক্ষা শেষ হলো, 2 মাস পর ফলাফল দেবে, তারপর হয়তো কোনো চাকরির জন্য আবেদন করবে। আবার তাদের দেশের চাকরির যা অবস্থা, ঘুষ ছাড়া কোনো চাকরি তো আর বাজারে পাওয়া যায় না। কপাল ভালো হলে 2-1টা হওয়ার সম্ভাবনা আছে, তাই শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিতে পারবে না। ভালোবাসলে যে কাউকে নিজের করেই পেতে হবে এমন তো কোনো কথা নেই, বরং ভালোবাসার মানুষটা সুখে থাকুক এটা চাওয়াই সবচেয়ে বড় ভালোবাসা। অভি সেটাই মনে করে। এখন ওর কাছে নিজেকে ঘৃণার পাত্র পরিণত করার জন্য ওকে এমন কিছু বলতে হবে যাতে ওর ভালোবাসা তার উপর থেকে নিমেষ হয়ে যায়। তাই অভি বলল, দেখুন সিনথিয়া, আমি আপনার মতো মেয়েকে আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। কেন? আমি কি অপরাধ করেছি? আপনি অন্য ছেলেদের সাথে মেলামেশা করেন, ওদের নিয়ে ঘোরাফেরা করেন। এবার সিনথিয়া অভিকে ঠাস ঠাস করে 2টা গালে বসিয়ে বলল, একদম চুপ। তোকে ভালোবাসি বলে যে আমাকে নিয়ে এসব খারাপ কথা বলবি আর আমি তা মেনে নিব ভাবছিস? কখনো না। আরে আমি তো আজ পর্যন্ত কোনো ছেলেকে ছুঁয়ে দেখিনি, শুধু তোর জন্য ওই ছেলেদের হাত ধরতে হয়েছিল, আর তুই আমাকে এটা বলতে পারলি? চলে গেলাম তোর জীবন থেকে, আর তোকে বিরক্ত করব না। এই কথাগুলো বলে সিনথিয়া কান্না করতে করতে চলে গেল। অভির চোখ দিয়েও যে আজ চোখের জলের জোয়ার বয়ে চলছে। আজও যে শ্রোতাধিনী তার অপঠেলে পাঠিয়ে দিচ্ছে। আমি সত্যি তোমাকে এটা বলতে চাইনি সিনথিয়া, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আমার জীবনের শেষ অবলম্বন যেন তুমিই ছিলে। আমার হাত পা যে বাঁধা তোমাকে কিভাবে আমি বোঝাবো তা আমি নিজেও জানি না। শুধু তোমার ভালোর জন্য তোমাকে ওই কথাগুলো বলতে হয়েছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। একা একা পার্কে বসে কাঁদছে আর কথাগুলো বলছে। কিছুক্ষণ পর মেসেজ চলে গেল। এভাবে আরো 2 মাস কেটে গেল। চাচা বলেছিল এখন সিনথিয়া রুম থেকে আর বের হয় না, আগের মতো খাওয়া দাওয়া ভালো মতো করে না, সারাদিন শুয়ে শুয়ে কান্না করে, কাউকে কিছুই বলে না। হয়তো ওকে ওই দিন ও কথাগুলো বলাই এমনটা করছে। ওর কাছে গিয়ে মাফ চেয়ে আসবে অভি। আজ ফলাফল বের হয়েছে, সিনথিয়া থেকে অভির রেজাল্ট ভালো হয়েছে। সে চাচির সাথে দেখা করতে গেল। চাচি অভিকে দেখে অনেক খুশি হলো। পরে সিনথিয়ার সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি ওর কথা বললেন। চাচি, আমি একবার সিনথিয়ার রুমে যাব। অনুমতি নেওয়ার কি আছে বাবা, যাও গিয়ে দেখো তুমি কিছু জানতে পারো কিনা। রুমে আসতে পারি? আসুন। কেমন আছেন? যেমনটা কেউ রেখেছে। প্লিজ ওই দিনের কথার জন্য আমি সত্যি দুঃখিত। আসলে তখন মাথাটা কি যেন হয়েছিল, আর কি বলতে গিয়ে কি বলে ফেলেছি। সত্যি আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। না, আপনি যা বলছেন তা সবই ঠিক আছে। আমি তো বাজে মেয়ে, নয়তো অন্য ছেলেদের সাথে মেলামেশা করি। এবার আর চোখে পানি আটকে রাখতে না পেরে ওর রুম থেকে বেরিয়ে গেল অভি। চাচির থেকে বিদায় নিয়ে মেসেজ চলে এলো অভি। রাতে ফেসবুক দেখছে, হঠাৎ একটা নিউজ ফিডে চোখ গেল তার। সেখানে দেখলো ওয়াইসি পদের নিয়োগ সার্কুলার। তারপর নিউজটাতে ঢুকে বিস্তারিত জানতে পেরে যাচাই করার জন্য ওয়েবসাইটে চলে গেল। গিয়ে দেখলো নিউজটা সত্যি। পরের দিন একটা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করে আসলো। যদিও সে জানে চাকরিটা হওয়ার চান্স খুবই কম, তবে ভাগ্যের উপর ছেড়ে দিল আর পরীক্ষার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করতে লাগলো। চেষ্টা করলে তো সৃষ্টিকর্তা কোনোভাবে এখানে না হোক ওখানে তো একটা জায়গা মিলিয়ে দেবেনি। আরো 1 মাস পর পরীক্ষাগুলো হয়ে গেল। ভালোই হয়েছে তার। এখন ফলাফলের অপেক্ষায়। যদিও তার মনে হচ্ছে হয়তো ঘুষের জন্য চাকরিটা হবে না। একদিন সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা চেক করতে যাবে, তখনই মোবাইলের স্ক্রিন দেখে অভির চোখ উপরে। তাড়াতাড়ি মেসেজটা সিন করলো, দেখলো তার জবটা কনফার্ম হয়ে গেছে। সে তো মহা খুশি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গিয়ে চাচার কাছে চলে গেল সুসংবাদটা দিতে। চাচা তো অনেক খুশি। কিছুটা বেলা হলে মিষ্টি নিয়ে চাচির কাছে গিয়ে তাকে সংবাদটা দিয়ে মিষ্টি খাইয়ে দিল। তারপর সিনথিয়ার রুমে চলে গেল। যেই ওর রুমে প্রবেশ করলো, সিনথিয়া তার গালে একটা চড় বসিয়ে দিল। সে এক হাতে মিষ্টি আর অন্য হাতে গাল ধরে আছে। সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেল অভি। তো সাহস হয় কিভাবে আমার রুমে অনুমতি ছাড়া প্রবেশ করতে? বের হ আমার রুম থেকে, তোর মুখ আমি দেখতে চাই না। অভি ওখানে মিষ্টিগুলো ফেলে বাইরে চলে আসলো। অভি বুঝতে পারছে তার প্রতি সিনথিয়া খুব রেগে আছে। 15 দিন পর তার জয়েন, তাই সবকিছুর প্রস্তুতি নিতে শুরু করলো সে। 7 দিন পর চাচা হঠাৎ একদিন সিনথিয়াকে বললেন, মা, আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, আরও অনেক ভালো, তোকে নিয়ে অনেক দূরে চলে যাবে। আজ রাতে তোদের এঙ্গেজমেন্ট, 1 বছর পর তোকে নিয়ে যাবে। এখন শুধু আংটি পরিয়ে রাখবে। বাবা, তুমি এটা কি বলছো? আমার মতামত না নিয়ে তুমি এটা করতে পারো না। আমি তোমার আর একটা কথাও আমি শুনতে চাচ্ছি না। তুমি যদি আমার কথা না শুনো তাহলে আমার মরা মুখ দেখবে।
সিনথিয়া আর কিছু না বলে রুমে গিয়ে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর সিনথিয়া অভিকে খুঁজতে মেসে চলে গেল, কিন্তু দেখলো মেসের তালা মারা। আসলে তখন অভি জয়েনিং এর জন্য মার্কেট করতে গিয়েছিল। সিনথিয়া অভিকে না পেয়ে কান্না করতে করতে বাড়ি ফিরে আসলো। রাতে সবাই চলে আসলো, সিনথিয়াও আর কিছু করতে পারলো না পেরে নিচে চলে আসলো। সবাই ছেলের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর সিনথিয়াদের বাড়ি মেহমানি ভর্তি হয়ে গেছে, কিন্তু তার মন যেন পড়ে আছে নেহালের কাছে। বাবার কথা রাখতে সে রাজি হয়ে গেছে। একটু পর অভি যে সিনথিয়াদের বাসায় আসলো, সিনথিয়া তাকে দেখে সবার সামনে দৌড়ে এসে জড়িয়ে ধরলো আর বলা শুরু করলো, নেহাল, আমি জানতাম তুমি আসবে। বাবা আজ আমাকে অন্য ছেলের সাথে এঙ্গেজমেন্ট করাতে যাচ্ছেন। প্লিজ তুমি কিছু একটা করো। আমি যে তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না, কিছু একটা করো। অভি চারপাশে চেয়ে দেখলো সবাই বিনা পয়সায় সিনেমা দেখছে। অভি এবার সিনথিয়াকে ছাড়িয়ে হাত ধরে সবার সামনে নিয়ে গেল। তারপর পকেট থেকে একটা আংটি বের করে ওকে পরিয়ে দিল। সিনথিয়া তো পুরাই অবাক। হঠাৎ সিনথিয়ার বাবা সবাইকে তার মেয়ের হবু জামাই বলে অভির সাথে পরিচয় করিয়ে দিলেন। সিনথিয়ার এবার খুব রাগ হলো, সেখান থেকে চলে গেল। অভি চাচাকে এই দিকটা সামলাতে বলে ওকে খুঁজতে চলে গেল। সিনথিয়াকে বাড়ির সকল রুম ঘুরে ঘুরে খুঁজছে অভি, কিন্তু ওর ছায়া পর্যন্ত খুঁজে পায়নি। তারপর ছাদে চলে গেল। সেখানে গিয়ে দেখলো তার কলিজাটা ছাদের এক কোণে দাঁড়িয়ে কান্না করছে। সে সিনথিয়ার কাছে গিয়ে পেছন থেকে আস্তে করে জড়িয়ে ধরলো। ও কিছুটা কম্পিত হয়ে অভিকে সরিয়ে ঠাস ঠাস করে আরো দুটো চর বসিয়ে দিল। অতঃপর তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। এবার সিনথিয়া বলা শুরু করলো, তুই আমাকে এত কষ্ট দিস কেন? আমি যেদিন চলে যাব সেদিন নিজেকে শক্ত করে রাখতে পারবি তো? আর কিছু বলতে না দিয়ে ওর ঠোঁট দুটোকে বন্ধ করে দিল অভি আর বলল, আর একটা কথা বলবি না? তোর জন্য আমার অনেক কষ্ট পেতে হয়েছে। তোকে একটু কষ্ট দেওয়ার জন্য আমাকে কত কিছু করতে হয়েছে তা তুই জানিস? তোকে তো আমি সেই প্রথম থেকে ভালোবেসেছিলাম, কিন্তু নিজের অনিশ্চিত জীবনে তোকে জড়াতে চাইনি। তুই যতটা কষ্ট পেয়েছিস আমি তার থেকে বেশি নীরবে কষ্ট পেয়েছি। আচ্ছা, 1 বছর পর বিয়ে হবে মানে? আরে বাবা, আমি তো ওয়াইসিতে জয়েন করব। ট্রেনিং শেষে 1 বছরের মধ্যে তোমাকে আমার সাথে নিয়ে যাব। তাহলে আগে বললে না কেন? ওই দিন তো মিষ্টি নিয়ে এই জন্য এসেছি, কিন্তু তুমি তো থাপ্পড় মেরে পাঠিয়ে দিলে। তারপর চাচাকে সাহস করে তোমাকে বিয়ে করতে চাই সেই কথা বলে দিই। এরপর চাচাও রাজি হয়ে যায়। এরপর তোমার জন্য এই নাটকটা করতে হলো। সরি, আর কখনো এমনটা করব না। তোমাকে অনেক ভালোবাসবো। আচ্ছা, এবার নিচে চলো। এরপর তারা নিচে চলে আসলো। সবার সাথে সাক্ষাৎ করে মেসে ফিরে এলো। যদিও সিনথিয়া থাকতে অনেক অনুরোধ করেছিল, অভি থাকেনি। এরপর সে ট্রেনিংয়ে জয়েন করতে পৌঁছে গেল। সিনথিয়া অনেক কান্না করেছিল, আসলে পাগলিটা তাকে অনেক ভালোবাসে। 1 বছর পর তার পোস্ট হলো সিরাজগঞ্জে, যেখানে তার মাতৃভূমি। অভি প্রথমে কিছুটা ভাবনায় পড়ে গেল। যাই হোক, হয়তো পুরনো শহর আর মানুষগুলোর সাথে আবারও দিদার হতে যাচ্ছে। 1 সপ্তাহের মধ্যে তার পোস্টিং করা হবে। সে সিনথিয়াকে না বলে তাদের বাড়ি চলে আসলো। সিনথিয়া তাকে দেখে ঝড়ের গতিতে তার বুকে এসে পড়ল। মনে হচ্ছে 1000 বছর ধরে তাকে দেখেনি। তারপর অভি ওকে ছাড়িয়ে বলল, চলে এসেছি তো পাগলি, আর কখনো তোমায় ছেড়ে যাব না। এখন তুমি শুধু আমার সাথে থাকবে। 2 দিনের মধ্যে চাচাকে তাদের বিয়ের ব্যবস্থা করতে বলল। অতঃপর তাদের বিয়েটা হয়ে গেল। তারপর 3 দিন পর সিনথিয়াকে নিয়ে সে কর্মস্থানে চলে গেল। তাদের জন্য আলাদা একটা কোয়ার্টার বরাদ্দ রাখা হয়েছে। এবার তাদের বিবাহিত জীবন ভালোই কাটছে। অভি যখন অফিসে থাকে তখন সিনথিয়া সারাক্ষণ বাসায় থাকে। মাঝে মাঝে ওকে বাইরে বেড়াতে নিয়ে যায়। সে অতীত প্রায় ভুলেই গেছে সিনথিয়া তার জীবনে আসার পর থেকে। একদিন অফিস থেকে বাসায় ফিরছিল, তখন দেখলো একটা ছোট মেয়ে রাস্তায় এসে কান্না করে যাচ্ছে। অভি গাড়ি থামিয়ে ওর কাছে গিয়ে বলল, মামুনি, তুমি কান্না করছো কেন? তুমি কে? আমি তোমার চাচ্চু হই মামুনি। ও, তুমি আমার চাচ্চু? চাচ্চু, আমি আব্বু আম্মুকে খুঁজে পাচ্ছি না। তুমি তোমাদের বাড়ির রাস্তা চিনো? জি চাচ্চু। আচ্ছা চলো, তুমি রাস্তা দেখিয়ে দিবে আর আমি গাড়ি চালিয়ে তোমার বাড়ি গিয়ে তোমাকে দিয়ে আসবো। আচ্ছা চলো। এরপর মেয়েটা অভিকে পথ দেখাচ্ছে আর সে ওর মতো করে বাড়ি যাচ্ছে। হঠাৎ একটা বাড়িতে গিয়ে পৌঁছালো। অভি তো অবাক, এটা যে তার জন্মস্থান, কিন্তু বাড়িতে তালা মারা। তাই কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলো। এখন চিন্তাও হচ্ছে তার কেউ চিনে ফেলবে না তো। এখন তো এই মেয়েটাকে ফেলেও যেতে পারবে না। একটু পর একজন পুরুষ ও মহিলা আসলো। মনে হলো এরা তার ভাই ও ভাবি। আর শিশুটা তাদের দেখে বাবা মা বলে দৌড়ে চলে গেল। ওর বাবা মা ওকে দেখে কান্না শুরু করলো। তারপর শিশু মেয়েটি বলল, আম্মু, ওই চাচ্চুটা আমাকে বাড়িতে নিয়ে এসেছে।
মেয়েটির বাবা মানে সেই হচ্ছে অভির ভাই। সে বলতে শুরু করলো, স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানি না আপনাকে কি বলে ধন্যবাদ দিব। আসলে বাবা একটু অসুস্থ তো, তাই তাকে নিয়ে এখানকার হসপিটালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও যেন কোথা থেকে বের হয়ে আসে তা আমাদের জানা নেই। অভি বাবার অসুস্থতার কথা শুনে বাইরে চলে আসলো। তারা কিছুটা অবাক হলো বটে। সে সোজা হসপিটালের থেকে গাড়ি নিয়ে রওনা হলো। হসপিটালে পৌঁছে বাবা মাকে খুঁজতে লাগলো, কিন্তু পাচ্ছে না। হঠাৎ চোখ গেল দরজার পাশে একটা ব্যাগে। অভি তাড়াতাড়ি সেখানে গিয়ে দাঁড়ালো, আর মা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। স্যার কিছু বলবেন? আসলে অভির গায়ে ইউনিফর্ম ছিল, তাই সবাই স্যার বলছে। তার কি হয়েছে? মাঝে মাঝে তার হার্টে ব্যথা উঠে। কেন? তাও অনেক কাহিনী স্যার, যা বলতে অনেক সময় লাগবে। আপনি বলুন না প্লিজ। মা এবার দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, আমার 2 ছেলে, একজন রুদ্র, আরেকজন নেহাল, যাকে ছোটবেলায় একটা মিথ্যা অপবাদে বাড়ি থেকে বের করে দেয়। আর এই মিথ্যা অপবাদের মূল্য ছিল আমার বড় ছেলে রুদ্রের বউ আর তার বোন নিজুম। আমার ছোট ছেলের নেহাল নিজুমকে অনেক ভালোবাসতো, কিন্তু নিজুম তাকে ভালোবাসতো না। একদিন নিজুম আর নেহাল ঘুরতে বের হলে হঠাৎ একটা ছেলে নিজুমের হাত ধরে, কিন্তু নেহাল তা দেখে ছেলেটাকে মারে। আসলে নিজুম আর ওই ছেলে একে অপরকে ভালোবাসতো, তাই নিজুম বাসায় কান্না করে ফিরে আসে। তারপর অভিকে বের করে দেওয়া সবকিছু আবার বলতে লাগলেন তিনি। তারপর কি হলো? আসলে ওই ছেলেটা নিজুমকে প্রকৃতভাবে ভালোবাসতো না, তা নিজুম কোনোভাবে জেনে যায়। এই কথাও ছেলেটা বুঝতে পারে। একদিন সন্ধ্যায় নিজুম বাড়িতে ফিরলে ওকে রাস্তা থেকে তুলে ওই ছেলে ধর্ষণ করে, ছেলেটাকে জেলে নিয়ে যায়। তারপর নিজুম আত্মহত্যা পর্যন্ত করতে যায়, কিন্তু তা আর করতে পারে না তার মা বাবার জন্য। আর নিজুম ও তার ভাবি নেহালের সাথে যা যা করেছে তা বলে দেয়। এ কথা শুনে আমরা অনেক রেগে যাই, কিন্তু ও শাস্তি তো ও পেয়েছে, তাই আমরা ওকে মাফ করে দিই। তারপর আঘাত থেকে মেয়েটা সুস্থ হতে অনেক সময় নেয়। কিছুদিন পর একটা ছেলে ওকে বিয়ে করতে রাজি হয়ে যায়, তারপর ওকে বিয়ে দিয়ে দেওয়া হয়। আর সত্যিটা জানার পর আমার স্বামী নেহালের কথা ভেবে ভেবে দিন দিন দুর্বল হয়ে যায়, আর এখন মাঝে মাঝে তিনি এরকম অসুস্থ হয়ে পড়েন। ওর জন্য তিনি আরও অপেক্ষা দুয়ারে চেয়ে থাকেন। অভি তার চোখের পানি আটকে রাখতে পারছে না, সেখানে দাঁড়িয়ে কান্না শুরু করে দিল। অভি মায়ের কোলের উপর মাথা রেখে কান্না শুরু করে দিল। স্যার আপনি কাঁদছেন কেন? আর বলতে লাগলো, হঠাৎ বাবা ঘুম থেকে উঠলো। অভির কথা শুনে বলতে লাগলো, আম্মু আমি তোমার নেহাল, আমাকে ক্ষমা করে দাও, আমিও যে অনেক কষ্টে বড় হয়েছি। কি তুই আমার নেহাল? হ্যাঁ মা, আমি তোমার নেহাল। এবার মা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। বাবা নেহাল, তুমি কোথায় ছিলে? আমার ওপর তোর এত রাগ অভিমান, আমায় ক্ষমা করে দে বাবা। না বাবা, তোমার উপর আজ আমার কোনো অভিযোগ নেই, আমার জন্যই তোমার এই আজ এই অবস্থা। না রে, এটা আমার পাপের ফল। তোর কথা না শুনে আমি তোকে বাড়ি থেকে বের করে দেই, তারই ফল এটা। আচ্ছা বাদ দাও। বাড়ি যাবি না বাবা? আরে তোমাদের সাথে দেখা হবে চিন্তা করো না, তবে আমার জন্য সরকার যেই জায়গা দিয়েছে ওখানেই আমি ভালো আছি, আর ওই বাড়ি আমার দরকার নেই। দরকার নেই মানে? ওটা তো তোরও বাড়ি না বাবা। বাদ দাও তো মা এই কথা। এখন কি বাড়ি দিয়ে আসবো তোমাদের, না এখানেই থাকবে? আজ তোর বাবা এখানে থাকুক, তুই বাসায় চলে যা। এরপর আম্মু অভিকে চলে যেতে বলল, যদিও সে বাবার পাশে থাকতে চেয়েছিল। আম্মু না করায় এরপর বাসার দিকে রওনা দিল। ফোনে তাকিয়ে দেখলো সিনথিয়ার অনেকগুলো ফোন। মোবাইল সাইলেন্ট ছিল, ওর কথা ভুলেই গিয়েছিল সে। পরে বাসায় গিয়ে যেই কলিং বেল বাজাতে লাগলো, সে দরজা খুলে দিল। মনে হলো তার জন্যই কলিং বেল ধরে দাঁড়িয়েছিল। অভি ভেতরে প্রবেশ করতে সিনথিয়া তাকে জড়িয়ে কান্না করতে শুরু করলো। সেও সিনথিয়াকে ছাড়িয়ে কপালে একটা চুমু খেয়ে আজকের সব ঘটনা খুলে বলল। ও অনেক খুশি, আব্বা আম্মুর সাথে দেখা করতে চায়। অভি ওকে সব বুঝিয়ে বলল। পরের দিন অফিস শেষে অভি আব্বু আম্মুর সাথে দেখা করতে বাড়িতে গেল। দরজা ভাবি খুলে দিল। তাকে দেখে মাথা নিচু করে ফেললো। সে সোজা আব্বু আম্মুর কাছে চলে গেল। তারা অভিকে দেখে খুবই খুশি হলো। একটু পর উষা মানে তার ভাইয়ের মেয়ে আসলো। এসে বলতে লাগলো, চাচ্চু তুমি কেমন আছো? ভালো মামনি, তুমি? আমিও ভালো চাচ্চু। এবার ওকে কোলে তুলে আনলো অভি। এরপর আরো কিছুক্ষণ আব্বু আম্মুর সাথে কথা বললো। হঠাৎ উষা বলল, চাচ্চু পরশুদিন আমার জন্মদিন,
তুমি কিন্তু আমার জন্য অনেক কিছু আনবে। আচ্ছা মামুনি। তারপর চলে আসবে। তখন অভির আম্মু বলল, খাবার খেয়ে যা বাবা। আমি তো এখনো সংসারের কিছু দিতে পারিনি মা। এ কথা বলে বাসা থেকে চলে গেল অভি। এরপর ভাবি আম্মুকে কালকের ঘটনা বলল। এখন আম্মুর সাথে সিনথিয়াকে মোবাইলে পরিচয় করিয়ে দিয়েছে। সিনথিয়া ও আম্মু দুজনে দেখা করতে চেয়েছে। উষার জন্মদিনের দিন নিয়ে যাব বলে দিয়েছে। বলতে বলতে উষার জন্মদিন চলে আসলো, তাই ওর জন্য সিনথিয়াকে নিয়ে অনেক কিছু কিনে নিল। রাত 9টার দিকে রওনা দিল। অনেক আত্মীয় স্বজনরা থাকবে সেখানে। সিনথিয়াকে একটা বোরকা আর হিজাব পরতে বলেছে, আর সে পাঞ্জাবি পরেছে। আজ সবাইকে দেখাবে তার স্ত্রী কেমন ধরনের মেয়ে। যারা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তাদের থেকে কোনো দিক দিয়ে কম আছে কিনা সেটাই দেখাবে। আর সে এমনি তো সিনথিয়াকে বোরকা পরিয়ে নেয়। নিজের জিনিস অন্য কাউকে দেখানোর মতো গাধা সে নয়। আসলে পৃথিবীর মানুষগুলো দিনে দিনে বোকা হয়ে যাচ্ছে। নিজের জিনিস কেন যে অন্যের বিনোদনের পাত্রে পরিণত করে তা সে বুঝে না। যাই হোক, দরজায় নক করতে একটা মেয়ে দরজা খুলে দিল। সেটা আর কেউ নয়, এটা ছিল নিঝুম। অবির দিকে তাকিয়ে আছে। অবি তার দিকে কোনো ভ্রুক্ষেপ না করে কি সবকিছু নিয়ে বাসায় ঢুকলো। আম্মু ভাবি নিঝুম সহ আরো মেয়েরা সিনথিয়ার দিকে তাকিয়ে আছে, কারণ এরকম আয়োজনে কেউ আবার বোরকা পরে। তাতেও সিনথিয়াকে অনেক সুন্দর দেখাচ্ছে। অবি ইশারা করলো, ও বুঝতে পারলো। সিনথিয়া আব্বু আম্মুকে সালাম করে যেই ভাবির সাথে আম্মু পরিচয় করিয়ে দেবে, তখন অবি সিনথিয়াকে ডেকে আম্মুর ঘরে নিয়ে গেল আর ওর কাছে কিছু কথা বলে দিল। ওদিকে ভাবি আর ভাই অবাক হয়ে গেল। একটু পর অভির আনা কেক তাদের কেকের পাশে রাখলো। এবার উষাকে কেক কাটতে বলল। উষা কেক কাটলে অভি আর সিনথিয়া ওর মুখে কেক দিয়ে ওর জন্য আনা সব উপহার দিয়ে দিল। উষা অভি আর সিনথিয়াকে চুমু দিয়ে বলল, আমার ভালো চাচ্ছু, ভালো আন্টি। তারপর আব্বু আম্মুর রুমে সিনথিয়াকে নিয়ে চলে আসলো। ওদের উপর এখনো রাগ করে আছিস? দেখো, এই বাড়িতে তুমি আর বাবা ছাড়া আমার আর কেউ নেই। কেন, ওরা তোর ভাই ভাবি না? আম্মু, তোমরা যদি আর ওদের নিয়ে কথা বলো আমি তাহলে কখনো তোমাদের কাছে আসবো না। এবার কেউ আর কথা বলল না। একটু পর রুম থেকে বাইরে আসলো উষা। উষা এসে বলল, চাচ্ছু আন্টি চলো, আমরা এখন খাবো। আচ্ছা আম্মু চলো, আমরাও খাবো। অভি সিনথিয়ার হাত ধরে রাগী দৃষ্টিতে তাকালো। এবার সবার সামনে পকেট থেকে 10,000 টাকা বের করে বাবার হাতে দিয়ে বলল, বাবা, এটা তোমাদের মাসিক খাবার খরচ। ডাক্তার দেখাতে যে টাকার প্রয়োজন তা আমি দিব, আর এই টাকায় না হলে আমাকে বলবে। আর পারলে সিনথিয়ার সাথে থাকবে, তোমাদেরকে ওর নিজের বাবা মার মতো করে সেবা যত্ন করবে, তা চিন্তা করো না। চলে আসবে। তখন উষা বলল, খেয়ে যাও চাচ্ছু। না মামুনি, এই বাড়ির খাবার খাওয়ার অধিকার আমার নেই। সবাই অভির ব্যবহার দেখে অবাক হচ্ছে। এবার অভি সিনথিয়াকে নিয়ে বের হয়ে আসলো। ভাই ভাবিরও নিঝুমের চোখে পানিও স্পষ্ট দেখতে পেল। কিন্তু আফসোস, ওই দিন ভাবিকে এ কথাটাই বলেছিল অভি। শত চেষ্টা করলেও তাকে আপন করতে পারবে না। সেদিনের কথাগুলোর আঘাতে এখন বুকটা ক্ষত হয়ে যাচ্ছে। হঠাৎ সিনথিয়া তাকে জিজ্ঞেস করলো, এমনটা করলে কেন? দেখো, কেউ ভুল করলে আমি ক্ষমা করে দেই, কিন্তু মিথ্যার ছলনা আর অবিশ্বাস আমার কাছে ক্ষমা এতটা সহজ নয়। এরপর বাসায় চলে আসলো। এখন উষা আব্বু আম্মু তাদের বাসায় আসে। অভি সিনথিয়াকে নিয়ে অনেক ভালো আছে। এভাবেই চলছে তাদের জীবন।